আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে জলপরীর ভালোবাসা তৃতীয় পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই তারা আগে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। মায়ামণির কথা মতো আমি পরের দিন আবার সেই পুকুরঘাটে আসি সকাল সকাল। মায়ামণি আমাকে নিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে তাদের দেশে নিয়ে যায়। আমরা এমন একটি স্থানে আসি যেখানে কিনা সামুদ্রিক মাছেরাও আসতে পারে না। তবে মায়ামণি যেহেতু পুরোপুরি মাছ না, তাই তারা সেখানে আসতে পারে। এটা সমুদ্রতলের এমন একটি স্থান যেখানে কিনা সবকিছুই সোনার তৈরি। অ্যামা, এ কি? এটা তো পুরোটাই সোনার তৈরি একটি রাজমহল। মায়ামণি আমাকে বলেছিলাম না, তোমরা মানুষরা শুধুই সমুদ্রতলের 20%ই দেখতে পেরেছ, বাকি 80% এখনও তোমাদের কাছে অচেনা। সে বলে, সেই প্রাসাদের আশেপাশে যাওয়ার দরকার নেই, ভিতরে অনেক বিপদ থাকতে পারে। বরঞ্চ আমরা একটি কাজ করি, এখানে বাইরের দেওয়াল থেকে কিছু সোনার ইঁট আমরা তুলে নিই। আশা করি এতে তোমার সকল দুঃখ কষ্ট মিটে যাবে। আমরা কিছু ইঁট সেখান থেকে তুলে নিই, যেটা কিনা পুরোটাই সোনার ছিল। আমরা সেখান থেকে ফিরে আসি আমাদের সেই পুকুরে। অনেকটা সময় কেটে গেছে। বাসায় হয়তো চিন্তা করছে, কারণ আমি সকালে না বলেই চলে এসেছি। মায়ামণি আমাকে বলে, যাও তবে একটু খেয়াল রেখো, এই ইটগুলো যদি তুমি পুরোটা একসাথে বিক্রি করতে চাও তাহলে তুমি ধরা পড়ে যাবে। কেউ বিশ্বাস করবে না যে এটা তোমাকে একটি জলপরী এনে দিয়েছে। সবাই ভাববে তুমি হয়তো এটা চুরি করেছ কোথাও থেকে। আমি মায়ামণির কাছে জানতে চাই, এখন কি করা যায় বলো তো? মায়ামণি আমাকে বলে, একটি কাজ করো তুমি। এই ইটগুলোকে ধারালো কিছু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে বিক্রি করো। আর একটা দোকানে বিক্রি করো না, নানান দোকানে অল্প অল্প করে বিক্রি করো। হয়তো এতে তোমার কষ্ট হবে, তবে তুমি কোথাও ধরা পড়বে না, আর তোমার সোনাগুলো বিক্রি করা হবে। আমি তার কথা মতো তাই করি, আর সত্যিই আমি সব সোনাগুলো বিক্রি করতে সক্ষম হই। সেখান থেকে আমি অনেকগুলো টাকা পাই। আমি সেই টাকা দিয়ে আমাদের বাড়িটা সারিয়ে নিই, আর আমাদের বাড়িটার কাজ ধরি। বাবা মা আমার কাছে জানতে চায়, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আমি তাদের বলি না কিছুই, শুধু এটুকুই বলি, আমার একটি বন্ধু আমাকে দিয়েছে। তারা আমার বন্ধুর বিষয়ে জানতে চাইলে আমি বলি যে তার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বাবার হাতে কিছু টাকা ধরিয়ে দিই আর বলি, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করবে, আর বাকি টাকা দিয়ে সেই পরিত্যক্ত পুকুরটিকে কিনে নিবে। বাবা অবাক হয়ে জানতে চায়, সে পুকুরটি কিনার কি দরকার? সেখানে তো কেউ কিছু করতে পারে না, আর তাছাড়া সেখানে ভয়েও কেউ যায় না। আমি বাবাকে বলি, এটা তোমার জানতে হবে না, তোমাকে যতটুকু বলেছি দয়া করে ততটুকু করো। একটা সময় বাবা সেই পুকুরটিকে কিনে নেয়। সেই পুকুরটি কিনার উদ্দেশ্য ছিল, যাতে আমার ও মায়ামণির সামনে কেউ বাধা হয়ে না দাঁড়ায়। কেউ যেন কখনো সেই পুকুরটিকে ভরাট করতে না পারে, কারণ তাকে একটা দিন না দেখলে আমি হয়তো মারা যাব। আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এমনভাবেই কাটছে আমার ও মায়ামণির ভালোবাসা। আমরা একে অপরকে কখনো বলতে পারিনি যে আমরা নিজেদের কতটা ভালোবাসি। মনের কথা সবসময় মনেতেই রয়ে গেল। তেমনি একদিন মায়ামণি আমাকে একটি ফুল গাছের চারা দিল। আমি তার কাছে জানতে চাইলাম, এটা কিসের গাছ? সে বলল, এটা সেই ফুল গাছ যে ফুলটি খেয়ে তুমি আমাদের মতো পানির নিচে শ্বাস নিতে পারো, মাছের সাথে কথা বলতে পারো। কখনো যদি দেখো আমি অনেক দিন তোমার সাথে দেখা করতে আসছি না, বা আমার কোনো বিপদ হয়েছে, তখনই তুমি এই গাছের ফুলটি খেয়ে আমার সাথে দেখা করতে আসবে। তবে এই কাজটি তুমি লোকজনের নজর থেকে এড়িয়ে এমনভাবে করবে যেখানে কেউ আসা যাওয়া করে না, কারণ এই গাছের ফুলটি আর 5টি ফুলের মতো না, সেটা তুমিও জানো। এই গাছের ফুলের সম্পর্কে সবাই জেনে গেলে আমাদের সম্পর্কেও সবাই জেনে যাবে। আমি মায়ামণিকে কথা দিই আর বলি, ঠিক আছে, গাছটি আমি এমন একটি স্থানে রাখব যেখানে কেউ আসা যাওয়া করবে না। সেদিনকার মতো মায়ামণি আমার থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আমি আমার বাসার পেছনের একটি বাগানের অনেকগুলো গাছের আড়ালে এ গাছটি বুনে দিই। এখন প্রতিদিনই আমি ও মায়ামণি দেখা করি। এভাবেই অনেক দিন কেটে গেল।
হঠাৎ করে একদিন ঘাটপাড়ে সারাদিন বসেছিলাম, তবে মায়ামণি আজ আসল না। আমি ভাবলাম হয়তো তার ছোটখাটো কোনো সমস্যার কারণে সে আসতে পারিনি আজ। তবে পরের দিনও মায়ামণি আসল না সে ঘাটে। এভাবে অনেক দিন কেটে গেল। আমি পুকুর পাড়ে প্রতিদিন আসতাম, তবে মায়ামণি আসছে না। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাদের দেশে যাব। তাই আমি আমার বাগানে এসে গাছটির কাছে যাই। গাছটি অনেকটা বড় হয়েছে, তবে এখনও এই গাছে ফুল আসে না। কি করব বুঝতে পারছি না। আমি খুব চিন্তায় পড়ে যাই। আমি পাগলের মতো করতে শুরু করি, আর একটা পর্যায়ে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আমি জায়নামাজে বসে কান্না করি আর বলি, হে খোদা, আপনি ওই গাছে ফুলের ব্যবস্থা করে দিন। এভাবে আরও কিছুদিন চলে যায়। আমরা এখন একে অপরকে দেখতে পাচ্ছি না। কি হয়েছে মায়ামণি? সে কেন আসছে না আমার কাছে? অবশেষে আল্লাহপাক আমার ফরিয়াদ শুনে এত কান্নার পরে আল্লাহপাক আমার দুয়াটি কবুল করে। এশার নামাজ পড়ে বাইরে এসে বসে আছি আর আল্লাহপাকের দিকে তাকিয়ে বলছি, আল্লাহপাক, সেই গাছটিতে ফুল ফুটিয়ে দেন না। কে যেন আমার মনে হল হয়তোবা গাছে ফুল ফুটেছে। এত রাতে আমি দৌড়ে গেলাম সেই বাগানের দিকে। আসলেই তো, এই গাছটিতে এখন একটি ফুল ফুটেছে। আমি আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে ভাবলাম কাল সকাল সকাল রওনা দেব। কি হয়েছে মায়ামণির? আমার জানতে হবে। কেন সে একটি মাস আমার সাথে দেখা করতে আসেনি? পরের দিন ফজরের নামাজ পড়ে ফুলটি হাতে নিয়ে সেই পরিত্যক্ত পুকুর পাড়ে চলে আসলাম, আর ফুলটি বিসমিল্লাহ বলে খেয়ে পানিতে ডুব দিলাম। পানির নিচে সেই সুড়ঙ্গ ধরে আমি সাঁতার কাটছি। একটা পর্যায়ে আমি সমুদ্রতলে আসি সেই স্থানে। কিন্তু আমি এখনো আগাতে পারছি না। আমার পাটা বোধহয় কেউ একজন টেনে ধরে রেখেছে। পিছে ঘুরে দেখি একটি অক্টোপাস, যে কিনা তার শিকার করার জন্য আমাকে আটকেছে। যেহেতু এখন আমি মাছেদের সাথে কথা বলতে পারি, তাই আমি তাকে বলি, দয়া করে আমাকে যেতে দেন, আমার যাওয়াটা খুব দরকার। সেই অক্টোপাসটি অবাক হয়ে বলে, তুমি আমাদের সাথে কথা বলতে পারো? তুমি কে? তুমি কি কোনো জাদুকর? আমি বলি, দয়া করে আমাকে এখন যেতে দেন, আমি ফেরার পথে আপনাকে সবকিছু বলবো। সে বলে, না, তুমি যেহেতু আমাদের সাথে কথা বলতে পারো, অবশ্যই তুমি কোনো মায়াবী জাদুকর। তোমাকে যদি এখন আমি ছেড়ে দিই, তাহলে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হবে। তুমি নিশ্চয়ই কোনো মতলবে এখানে এসেছ, তাই এখন আমি তোমাকে হত্যা করব। সেই অক্টোপাস যখন আমাকে মারতে যাবে, তখন দেখি কেউ একজন আমাদের মাঝে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা সে কচ্ছপ যার সাথে ছোট থেকে খেলা করে বড় হয়েছে মায়ামণি। আর এই কচ্ছপের নামটি আমি রেখেছিলাম দোলনা। আপনাদের মনে আছে তো? দোলনা আমাদের মাঝে এসে দাঁড়িয়ে সেই অক্টোপাসটিকে উদ্দেশ্য করে বলে, ছেড়ে দাও, এটা মায়ামণির বন্ধু আর আমারও বন্ধু। উনি এর আগেও এখানে এসেছে। অক্টোপাসটি যখন শুনল আমি মায়ামণির বন্ধু, সে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। দোলনাকে দেখে আমি আরও অস্থির হয়ে গেলাম, আর তার কাছে জানতে চাইলাম মায়ামণি কোথায়, সে কেন আসছে না আমার কাছে। দোলনা আমাকে বলল, এখানে সবকিছু বলা যাবে না, তুমি আমার সাথে আসো। দোলনা আমাকে সেই জাহাজটির সামনে নিয়ে যায়। আমি দেখি জাহাজটির এক পাশ ভেঙে পড়ে গেছে। আসলে জাহাজটি অনেক দিন যাবৎ এই সমুদ্রতলে আছে, তাই সমুদ্রর নোনা পানি ও পোকামাকড়রা জাহাজটিকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলেছে। আমি জাহাজটির বাইরে একটা পাশে মায়ামণি ও তার পরিবার দাঁড়িয়ে, আর তাদের সাথে দাঁড়িয়ে আছে আরও অনেক জলপরীরা। আমি দ্রুত সাঁতার কেটে সেখানে যাই। মায়ামণি আমাকে দেখে খুব অবাক হয়। আমি যখন মায়ামণির সামনে এসে দাঁড়াই, আমি দেখি মায়ামণির বাবার আরেকটি হাত ভেঙে গেছে। আমি মায়ামণির কাছে কারণটা জানতে চাই। মায়ামণি কান্না করে বলে, রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে জাহাজটি ভেঙে পড়ে আর আমার বাবার একটি হাত ভেঙে যায় সেই দুর্ঘটনায়। আমি বলি, তোমার বাবাকে কি কোনোভাবে সুস্থ করা যাবে না? মায়ামণির দাদু আমার সামনে এসে বলে, আমাদের কিছু হলে চিকিৎসা নেই না, তা কিন্তু না, অবশ্যই চিকিৎসা আছে। তবে মায়ামণির বাবার হাড্ডি খুব বাজেভাবে আহত হয়েছে। এখন আমার ছেলের চিকিৎসা করতে আমার রূপালী গাছের রূপালী ফলটি খুব দরকার। আমি বলি, তাহলে আপনারা সেই ফলটি এনে কেন চিকিৎসা শুরু করছেন না? মায়ামণি আমাকে বলে, এর ফল ও ফলের গাছটি সমগ্র এমন একটি অংশে আছে যেখানে কিনা আমরা যেতে পারিনি, আর আমরা তো পানি ছাড়া বাঁচতে পারি না। সেখানে আমরা কিভাবে যাব বলেন? আমি বলি, আমি যাব। হ্যাঁ, আমি যাব সেই স্থানে।
যতই বিপদ থাকুক না কেন আমি সেই রূপালী গাছের রূপালী ফলটি নিয়ে আসব। সবাই আমার দিকে তাকিয়েছিল আর অবাক হয়ে শুনছিল আমি কি বলছি। মায়ামণির দাদু আমার দিকে এগিয়ে এসে বলে, এটা খুব ভয়ানক একটি স্থান। এখানে যে কোনো বিপদ থাকতে পারে, যেটার বিষয়ে আমরাও সঠিকভাবে জানি না। তুমি একটু ভেবে দেখো, যে স্থানটি না পানির নিচে, তবুও পানি সেখানে প্রবেশ করতে পারে না, তাহলে সেটা কত ভয়ানক একটি স্থান। আমি বলি, মায়ামণি আমার জন্য তো অনেক কিছু করেছে। আমি চাই না তার বাবা বাকিটা জীবন হাত ভাঙার ব্যথা নিয়ে বেঁচে থাকুক। আমি সেখানে যেতে চাই, আপনারা আর মানা করবেন না। মায়ামণি আমাকে বলে, আজ নয়, আজ গেলে তুমি আর ফিরতে পারবে না, কারণ দিনের আলো আর কিছুক্ষণের পরেই ফুরিয়ে যাবে। বরঞ্চ তুমি কাল সকাল সকাল এখানে চলে এসো, আমি তোমাকে সেই স্থানের বাইরে পর্যন্ত এগিয়ে দিতে পারব। মায়ামণি তার দাদুকে বলল, দাদু, আমি আরমানকে নিয়ে তাদের দেশে ফিরিয়ে দিয়ে আসি। আমি সবার উদ্দেশ্যে একটি মায়ামণি তার দাদুকে বলল, দাদু, আমি আরমানকে নিয়ে তাদের দেশে ফিরিয়ে দিয়ে আসি। আমি সবার উদ্দেশ্যে একটি সালাম দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে মায়ামণির সাথে ফিরে আসি। মায়ামণি খুব কান্না করছে আর বলছে, এখন আমাদের থাকারও কোনো জায়গা নেই জানো। সমুদ্রটা আমাদের হলেও আমাদের একটি বাসস্থান নেই, কারণ আমরা যদি লুকিয়ে না থাকি তাহলে অনেকেই আমাদের দেখে ফেলবে, আর মানুষেরা কোনো না কোনোভাবে জেনে যাবে যে এখনও জলপরী পৃথিবীর বুকে আছে, আর আমাদের ক্ষতি করবে। আমি চাই না মানুষ আবার জানুক আমরা যে এখনও এই পৃথিবীর বুকে আছে। আমি মায়ামণিকে বলি, তুমিও তোমার পরিবার সবাই মিলে আমাদের ওই পুকুরে কেন থাকছ না? সে একটু হেসে বলে, যেখানে কিনা গভীর সমুদ্রতলের আমরা লুকানো জায়গা খুঁজে পাচ্ছি না, সেখানে তোমাদের মানুষদের মাঝে ওই ছোট্ট পুকুরে আমরা কিভাবে বসবাস করব। আমি মায়ামণিকে বলি, এ পুকুরটি এখন পরিত্যক্ত, আর কেউ ভয়ে এখানে আসে না। তোমরা কিছুদিন এখানে থাকতে পারো, বড় একটি জায়গা খুঁজে পেলে সেখানে না হয় চলে যেও। সে বলে, হ্যাঁ, এটা করা যায়, কিন্তু সবার আগে তো আমার বাবাকে সুস্থ করতে হবে। আমি মায়ামণিকে বলি, তুমি চিন্তা করো না, আমি কাল সকাল সকাল তোমাদের দেশে চলে আসব। একটা সময় আমরা সেই পুকুরে চলে আসি, আর মায়ামণি আমার হাতে আরেকটি ফুল দিয়ে বলে, কাল ফুলটি খেয়ে চলে এসো। আর আমাকে বলে, এই একটি মাস তুমি যতটা কষ্ট পেয়েছ ঠিক ততটা কষ্ট আমিও পেয়েছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। থাকার জায়গা নেই, বাবারা হাত ভেঙে গেছে, এই পরিস্থিতিতে কি করে তোমার সাথে দেখা করতে আসি বলো? আমি বললাম, মন খারাপ করো না, উপরওয়ালা সব ঠিক করে দেবে। সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘাটে উঠে পোশাকটা বদলে শুকনা কাপড় পরে মায়ামণির থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। মায়ামণিও তাদের দেশে চলে যায়। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে নেই, আর ভাবতে থাকি, আমি কি পারব সেই রূপালী গাছের রূপালী ফলটি উদ্ধার করতে? এশার নামাজ পড়ে কান্না করছি আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। কি হতে চলেছে কালকে আপনারা পরবর্তী পর্বতে জেনে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।